ডিবিসি নিউজের নিয়মিত আয়োজন সংবাদ সম্প্রসারণে সবাইকে স্বাগত জানাচ্ছি আমি রেদন আহমেদ। দিনের বাছাই করা সংবাদ এবং এর পর্যালোচনা নিয়ে সংবাদ সম্প্রসারণে আজ অতিথি হিসেবে অনলাইনে যুক্ত রয়েছেন দৈনিক দেশ রূপান্তরের প্রধান সম্পাদক কামাল উদ্দিন সবুজ এবং সিনিয়র সাংবাদিক মাসুদ কামাল। স্বাগত জানাচ্ছি আপনাদের দুজনকেই সংবাদ সম্প্রসারণে। আজকে বিশেষ একটি দিন এবং আজকে যেসব আলোচিত সংবাদ সেসব নিয়েই কথা বলতে চাই আপনাদের সাথে। শুরুতেই কামাল উদ্দিন সবুজ, একটু আপনার কাছে আসতে চাই। তারেক রহমানের নেতৃত্বে নতুন বাংলাদেশের যাত্রা শপথ নিলেন 11তম প্রধানমন্ত্রী হিসেবে। মন্ত্রিসভায় 25 মন্ত্রী, 24 প্রতিমন্ত্রী। মন্ত্রিসভা কেমন হলো? বিশেষ কোনো চমক দেখছেন কিনা? মন্ত্রিসভা কেমন হলো এটা মানে এক কথায় বলা মনে হয় একটু কষ্টকর। প্রথম কথা হচ্ছে যে 49 সদস্য আমরা দেখতে পেলাম, যেটা আর কি। তো এর মধ্যে অনেক নতুন মুখ এসেছে, আসলে দেখলাম অনেক নতুন মুখ। এরকম অনেক নতুন মুখ আছে যাদের সম্পর্কে আমরা খুব বেশি ভালো জানিও না। মানে না জানলে যে তারা ভালো মন্ত্রী হবে না বা ভালো দেশ পরিচালনা করবে না সেটাও না। কথা হচ্ছে যে চমকটা হচ্ছে এটা, চমক যদি বলেন আর কি, যে শব্দ আপনি ব্যবহার করেছেন সেটা হচ্ছে যে উনি এই ক্যাবিনেট করতে যে মানে অনেক নিউ ফেজ ইয়াঙ্গার মানে অনেকেরকে মানে অ্যাকোমোডেট করেছেন। অনেক সিনিয়রও আছেন। তো সিনিয়রদের মধ্যে অতীতে মন্ত্রিত্ব করেছে এরকম, মানে বিএনপি গভর্নমেন্ট তো অনেকবার ক্ষমতা ছিল, ওর অতীতে মন্ত্রিত্ব করেছে এরকমের সংখ্যা খুবই কম। এবং নতুন নতুন মানে মন্ত্রী হিসেবে নতুন এই সংখ্যাই বেশি মনে হচ্ছে আমার কাছে। এটা একটা। দ্বিতীয়ত হচ্ছে যে এই সিলেকশনটা বা এই ক্যাবিনেটটা উনি নিশ্চয়ই নানা হিসাব নিকাশ করে করেছেন। আমরা একটু আলোচনা। মাসুদ কামালের কাছে আসতে চাই। কামাল উদ্দিন সবুজ, কিছুক্ষণ পর আপনার কাছে আমরা ফিরবো। মাসুদ কামাল, আপনার কাছে আমার একই প্রশ্ন যে বিশেষ কোনো চমক দেখলেন কিনা। আমি যদি ডক্টর খলিলুর রহমানের পররাষ্ট্রমন্ত্রী হিসেবে স্থান পাওয়ার কথা বলি, তাহলে আসলে কি বলবেন? হ্যাঁ, এটা তো আসলে মানে কামালউদ্দিন সবুজ সাহেব যে কথা বললেন, এটা আসলে ওরকমই যে এখানে অনেককেই আমরা আসলে নতুন দেখতেছি, প্রথমবারের মতো মন্ত্রী হচ্ছেন। পুরনো যে দুজন আছেন তাদের সম্পর্কে বলা যায়, কারণ তাদের তো কাজটা আমরা দেখেছি, যদি অনেক বছর আগে দেখেছি। তারপরে পুরনো যারা আছেন তারা সবাই যার যার জায়গায় এর আগে তো ভালোই করেছেন। যারা ভালো করেছেন তাদেরকে রাখা হয়েছে, এবং কিছু কিছু মুখ মানে বা পুরনো এবং অনেক গুরুত্বপূর্ণ লিডার ছিল তাদেরকে রাখা হয়নি। এটাও একটা মেসেজ বটে। আর ইয়াং যারা নিয়েছেন, ইয়াং ঠিক না, এরাও মানে মোটামুটি বয়স হয়েছে, কিন্তু মন্ত্রী হতে কখনো ছিলেন না। বাট তারাও ভালো করবেন বলে আমার কাছে মনে হয়। তারেক রহমান সাহেব হয়তো ওনার মতো করে প্ল্যান করেছেন কিভাবে উনি দেশটাকে চালাতে চান, সেই জন্য কোথায় কাকে কিভাবে প্রয়োজন হয়তো উনি সেভাবে করেছেন। এটাকে আমি অবশ্যই সাধুবাদ জানাই। তবে আমার একটা আপত্তির জায়গা হলো কি, হুম। যে একটা জায়গায় আমাকে আমাকে আসলে রীতিমতো আমাকে হতবাক করেছে, আমি একটু বিস্মিত হয়েছি। সেটা যেমন? হলো মিস্টার খলিলুর রহমান। জি, রাইট। উনাকে আমি সেই উনি কেন, বিষয়টাও জানতে যাচ্ছিলাম। হ্যাঁ। আমি কি ওটা এখন বলবো না পরে বলবো? না, এখনই বলেন। আপনার কাছেই তো জানতে চাচ্ছিলাম আমি। এই জিনিসটা আমার কাছে খুবই মানে আসলে আমি বিস্মিত হয়েছি যে তারেক রহমান সাহেব কেন এই ক্রিটিসিজমটাকে ইনভাইট করলেন। এই এই খলিলুর রহমানের নেওয়ার কারণে আমার ধারণা হুম। যে কেউ ওনাকে প্রশংসা করছেন বলে আমার কাছে মনে হয় না। সবাই খলিলুর রহমানকে কেউ পছন্দ করেন কিনা আমি জানি না, বাট উনি যে একজন বিতর্কিত ব্যক্তি এতে আমার কোনো সমস্যা দিয়ে জানাই। কিন্তু আরেকটা পয়েন্ট আমি বলি, যে জিনিসটা হুম। নাকি তারেক রহমান সাহেবের জন্য আমি মনে করি রিস্কিও হয়েছে, সেটা হলো গিয়ে আমরা এর আগে দেখেছি যতগুলো তত্ত্বাবধায়ক সরকার বলেন, অন্তর্বর্তীকালীন সরকার বলেন, নির্দলীয় সরকার বলেন, আপনি যেভাবেই তাকে ডাকেন না, হুম। যে সরকারগুলো ছিল সে 91 সাল থেকে শুরু করে এ পর্যন্ত, এই সরকারগুলির একটা বৈশিষ্ট্য আমরা দেখেছি, যে এই সরকারে যারা উপদেষ্টা থাকেন তারা পরবর্তী সরকারের কোনো পদে যান না। আচ্ছা। যান না এটাই কারণে পরবর্তী, তাহলে হয় কি এই সরকারটা যে আসলে নিরপেক্ষ ছিল সেটা হুম, প্রমাণ হুম, হুম। করা যায় না। কাজে আমরা ওটাই বলি যে তারা কেউ এখানে আসবে না। কিন্তু উনি ইমিডিয়েট যে আপনার যে তত্ত্বাবধায়ক সরকার ছিল অথবা নির্দলীয় সরকার ছিল, সেই দলের একজনকে নেওয়ার কারণে এখন কিন্তু অনেকে প্রশ্নটা করবেন যে আপনি যে ওই দলের একজনকে নিলেন তার মানে কি তাহলে ওই সরকারের কাছ থেকে আপনি তাহলে ইলেকশনের সময় সুবিধা পেয়েছেন, তারই কৃতজ্ঞতা স্বরূপ তাকে নিলেন। অথবা অন্যভাবে এইভাবে বলা যায় যে আপনি যে লোকটাকে নিলেন সেই লোকটার যে দায়িত্ব ছিল, সেই দায়িত্বের মধ্যে যে সমস্ত ইনস্ট্রুমেন্ট গুলো, যে সমস্ত অর্গানাইজেশন গুলো ওনার আন্ডারে ছিল, তারা আপনাকে ইলেকশনে হেল্প করেছে। এই ধরনের কথা কিন্তু উঠবে ভাই, অলরেডি উঠা শুরু করেছে। আমি আজকে দেখলাম নাহিদ ইসলাম ঠিক এই ইঙ্গিতটাই করেছেন, যে এই উনাকে নেওয়াটাই প্রমাণ করে যে নির্বাচনটা অবাধ এবং সুষ্ঠু হয় না। তো আমি বুঝতে পারলাম না যে এই
ক্রিটিসিজমটাকে উনি কেন, এই ডিবেটটাকে উনি কেন ইনভাইট করলেন, এটা আমার কাছে মানে ই মনে হয়েছে। তবে আরেকটা বিষয় সেটা হ্যাঁ। আমি বলি, এর মাধ্যমে আরেকটা জিনিস দুর্বলতা হয়েছে যে আপনার পররাষ্ট্র মন্ত্রণালয়ের জন্য উনি ছাড়া কি আর কেউ ছিল না? বিএনপি কি এত একটা গরিব দল যে দলে একজন পররাষ্ট্রমন্ত্রী খুঁজে আপনি বের করতে পারেন নাই? ওই লোকটাকে আনতে হবে, যে লোকটাকে নাকি দ্বৈত নাগরিকত্ব নিয়ে একটা সন্দেহ আছে। যদি দ্বৈত নাগরিকত্ব নাও থাকে, ওনার তো যুক্তরাষ্ট্রে থাকা, বৈধভাবে থাকার একটা অপশন আছে। কথা হলো উনি গত 25 বছর ওখানে ছিলেন কিভাবে? ছিলেন তো। জি। এবং ওনার ওই দ্বৈত নাগরিকে ওনার যে রজার খলিল নামে ওনার যে ফেসবুক আইডি, এটা তো আমরা দেখেছি। জি। তো এখন এই বিষয়গুলোকে উনি কেন ইনভাইট করলেন, এটা আমার কাছে আমার মনে হলো যে অহেতুক, অপ্রয়োজনীয় ছিল এই ইনভাইটেশনটা। জি, এটা আপনার কাছে বিস্ময়, বুঝতে পেরেছি। এই আরো দু একটি বিষয় রয়েছে, বিরতির পর ফিরে এসে কথা বলি। দুজনই সঙ্গী থাকবেন আশা করি। সংবাদ সম্প্রসারণে একটি বিরতি নিচ্ছি, ফিরছি একটু পরে। আবারও স্বাগত জানাচ্ছি সংবাদ সম্প্রসারণে। সাথে যুক্ত রয়েছেন কামাল উদ্দিন সবুজ এবং মাসুদ কামাল। স্বাগত জানাচ্ছি আপনাদের দুজনকেই। আমরা দিনের আলোচিত বিষয় নিয়ে কথা বলে থাকি। আজকে একটি বিশেষ দিন, আমরা মন্ত্রিসভা নিয়ে কথা বলছিলাম। কামাল উদ্দিন সবুজ, আপনাকে দিয়ে শুরু করতে চাই যে সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে শপথ নেননি বিএনপির এমপিরা, নেবেন না শুল্কমুক্তকারী ও সরকারি প্লট ফ্ল্যাট। বিষয়টি হচ্ছে সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে শপথ এই যে বিএনপি এমপিরা নিলেন না, এটা তো একটা সংকট তৈরি হলো। এই সংকটটা আসলে কিভাবে সমাধান হবে, মানে আপনার ব্যাখ্যা একটু জানতে চাই। না, প্রথম কথা হচ্ছে যে আপনি এর আগে আমাকে যেটা জিজ্ঞেস করছিলেন ডক্টর খলিলুর রহমান সম্পর্কে, সেটা সামান্য বলি। সেটা হচ্ছে যে ওনাকে নামাতে যেটা হয়েছে, এটা অলরেডি এটা রিয়াকশন এসেছে অলরেডি। বিরোধী দল জামাত ইসলামের যে বিরোধী দলের নেতা ডাক্তার শফিকুর রহমান বলেছে এটা ফেয়ার হয়নি, এই ইন্ডাকশনটা ফেয়ার হয়নি। এবং সাথে সাথে নাহিদ ইসলাম সাহেব একটা বক্তব্য দিয়েছেন। আসলে এটা কোন কম্পালশন থেকে করেছেন, আস্তে আস্তে বিষয়টা খোলাসা হবে। নিশ্চয়ই কোন একটা হিসাব নিকাশ তো ডেফিনেটলি আছে, যেটা বিস্তারিত পরে বলা যাবে। আর তো হচ্ছে যে এটা আপনি যে প্রশ্ন করেছেন যে এটা হয়তো বিএনপি নিশ্চয়ই কতগুলি হিসাব নিকাশ আছে, এবং এটা ব্যাক দিয়েছেন সালাউদ্দিন সাহেব, আপনার কেন কথা ওনারা আসলে ঠিক এটা পুরোপুরি বোঝা করেন নাই। যাচ্ছে না। সম্ভবত আহ, নেটওয়ার্কে কোনো সমস্যায় ব্যান্ডউইথ কম হতে পারে, সে কারণে আসলে খুব স্পষ্ট বোঝা যাচ্ছে না। আমরা ফিরবো নিশ্চয়ই আপনার কাছে আবারও। আমরা একটু মাসুদ কামাল আপনার কাছে আসতে চাই। মাসুদ কামাল, আপনার কাছেও একটু জানতে চাই যে এই সংকটটা যে তৈরি হলো, এই সংকটটার দায় আসলে কার? আর সাংবিধানিকভাবেও আসলে বিএনপিও কি সঠিক পথেও তো রয়েছে, মানে বিষয়টি আসলে কন্ট্রাডিক্টরি হয়ে গিয়েছে। এটা সমাধান আসলে কিভাবে সম্ভব? সমাধান কিভাবে হবে বলতে পারবো না, কিন্তু আপনি যে বলেন দায় টাকা, হুম। যদি জন্য দায় খুঁজতে যান, এটা দায় হলো পূর্ববর্তী সরকার, মানে অন্তর্বর্তীকালীন সরকার এবং ডক্টর আলী রিয়াজ। হুম। আমি এই লোকগুলিকে দায়ী করি। আলী রিয়াজ সাহেব, আপনি মনে করতে পারবেন 2024-এর গণ অভ্যুত্থানের পর উনি দেশে এসে একটা বাণী দিয়েছিলেন যে এই সংবিধান সংশোধন করা যাবে না, এটাকে পুনর্লিখন করতে হবে। ওই যে উনি বলেছিলেন একবার, ওইটাকে বাস্তবায়ন করার জন্য ডক্টর ইউনূসের সঙ্গে ওনার ব্যক্তিগত সম্পর্ককে পুঁজি করে উনি গত 1.5 বছর ধরে মানে যা ইচ্ছা তাই করেছেন, মানে জাস্ট যা ইচ্ছা তাই করেছেন। হুম। উনি উনার ইচ্ছা মতো পুরো রাষ্ট্রযন্ত্রকে ব্যবহার করেছেন। এবং সবশেষ একটা হানা ভোট, যেটা নাকি আমাদের সংবিধানে যারা কোনো অপশনই নাই, হুম। সে হানা ভোটটা নিয়ে উনি প্রত্যেকটা সরকারি কর্মচারীকে হুম। একটা দণ্ডনীয় অপরাধের মধ্যে ঢুকিয়ে দিয়েছেন। যে হানা ভোটের পক্ষে যে কোনো একটা পক্ষে প্রচারণা করা যেখানে একটা দণ্ডনীয় অপরাধ, হুম। সেই কাজ উনি সারা দেশে ঘুরে ঘুরে প্রত্যেকটা জেলা প্রশাসককে দিয়ে করিয়েছেন, প্রত্যেকটা সরকারি কর্মচারীদেরকে দিয়ে করিয়েছেন। যখন নির্বাচন কমিশন বলেছে যে এই কাজ করাটা অপরাধ, এটা করা যাবে না, তারপরে উনি করিয়েছেন। তারপরেও আমি নিজে, তারপরেও আমার কাছে সরকারের পক্ষ কাছ থেকে ওই যে গভর্নমেন্ট ইনফরমেশনে ওখানে মেসেজ আসছে যে হাতে ভোট দিন, আমি পেয়েছি। হুম। এই লোকটা করেছেন এককভাবে। এই লোকটা আধা বাঙালি আধা আমেরিকান। উনি আমেরিকার নাগরিক হয়ে আমার দেশের উপর, আমার দেশকে বেইজ্জতি করার জন্য, আমার দেশে একটা গন্ডগোল পাকানোর জন্য উনি এই কাজটা করেছেন। এখন উনি এমন একটা জটিলতা তৈরি করেছেন যে এই জটিলতা থেকে বের হওয়া আগামীতে একটা কঠিন ব্যাপার হয়ে যাবে। এবং এই জটিলতাকে ইস্যু করে এই সরকারের সামনে প্রথম ঝামেলাটা উত্থাপিত হবে। বিএনপি এবং এনসিপি এরা এটাকে পেয়ে বসেছে এখন।
এখন এটাকে নিয়ে তারা সরকারের সঙ্গে আন্দোলন করবে যে আপনি তাহলে হ্যাঁ ভোট দিতে বললেন কেন, এখানে বলবে বিএনপিকে। বিএনপি কি জবাব দেবে? আমি বলছি বিএনপিকে আসলে তারা পুরোপুরি, আমি মনে করি এক ধরনের ব্ল্যাকমেইল করি তারা এই কাজটা করেছে। আচ্ছা, বিএনপি তাহলে কিন্তু আসলে সাংবিধানিকভাবে এখন বিএনপি কোন প্রক্রিয়া এগোতে পারে? বিএনপির প্রক্রিয়া তো ঠিকই আছে, আমি কিন্তু বিএনপির প্রক্রিয়াকে সাপোর্ট করি। আমি শুরু থেকে এটা বলে হ্যাঁ, আসছি আমি সেটাও যে বলছি, উচিত মানে ছিল, বিএনপির উচিত দিক ছিল থেকে বিএনপি ঠিক যে আছে। এই জুলাই সনদটা তৈরি করে হ্যাঁ, এটা নিয়ে এই গণভোট টোট বাদ দিয়ে এই জুলাই সনদটাকে পরবর্তী সংসদের হাতে তুলে দেওয়া। সংসদ ঠিক করবে হ্যাঁ, এই জুলাই সনদ থেকে কোন কোন ধারাগুলি নেবে, কোনগুলি নেবে না। জি এখন বিএনপি ওইটাই নিতেন, জি, বিএনপি বিএনপিও বলেছে সেটি বলছে। আমরা জুলাই সনদ বাস্তবায়ন করব, কিন্তু সেটা এই প্রক্রিয়ায় না। হুম এবং বিএনপি বলছে যে আমি যে ওখানে শপথ দিব, হুম আমি যে এই গণপরিষদ সদস্য হিসেবে শপথ দিব, জনগণ তো আমাকে গণপরিষদ সদস্য হিসেবে ভোট দেয় নাই, রাইট। তারা আমাকে ভোট দিয়েছে এমপি হিসেবে। হুম হুম তো আমি এমপি হয়েছি, আমি এমপি শপথ দিব। আমি তো ও, সেক্ষেত্রে তাহলে হচ্ছে এনসিপি কিংবা জামায়াত যে বিরোধিতা করছে গণভোট, এই সব বিষয়গুলোর আসলে সমাধান কি? আহ, আমরা একটু কামালউদ্দিন সবুজের কাছে আসতে চাই। কামালউদ্দিন সবুজ, শুনতে পাচ্ছেন নিশ্চয়ই? আমি বলি, আমাকে শুনতে পাচ্ছেন তো? জি, শুনতে পাচ্ছি, এখন আপাতত ভালো শুনতে পাচ্ছি। কথাটা হচ্ছে যে বিএনপি অলরেডি, আপনি যে প্রশ্নটা করেছেন সেটা কিন্তু অলরেডি বিএনপি থেকে বলা হয়েছে যে তারা যে নির্বাচিত হয়েছে সেটা কিন্তু ওই যে প্রশ্নটা আপনি উত্থাপন করেছেন ওইটার বেসিসে নির্বাচিত হন নেই। কারণ এটাকে কনস্টিটিউশনালি এটা পার করতে হবে, করার পরে সেটাকে আপনার সিদ্ধান্ত নিতে হবে। তো তারা তো কনস্টিটিউশনালি ঠিক আছে তো তারা এখন, তাহলে আপনার এটা কিন্তু সালাউদ্দিন সাহেব দিয়েছে, আপনি খেয়াল করে দেবেন। তো সেখানে আপনি এই মুহূর্তে বিএনপি কে খুব বেশি দায় দেওয়া যাবে না, যাবে বলে আমার কাছে মনে হচ্ছে না। ভবিষ্যতে এটা নিয়ে একটা ঝামেলা লাগতে পারে এবং সেই সম্ভাবনা রয়েছে, কারণ অলরেডি এনসিপি এবং জামাতের এই ব্যাপারে অবস্থান পুরো ভিন্ন। হুম আপনি জানেন, আমরা জানি সবাই। তো কাজেই এখানে বিএনপিও ঠিক আছে, আবার জামাত এবং এনসিপি যে পয়েন্টটা তুলবে, তারা জুলাই সনদ সহ এই বিষয়গুলিকে তারা সামনে নিয়ে এসে এই বার্গেনটা, মানে এই ঝামেলাটা হয়তো পারে পারে। এটা আমার কাছে মনে হচ্ছে। এখন সমাধান কি হবে? সমাধান তো নিশ্চয় হয়তো সমাধান ডেফিনেটলি কিছু একটা বের হবে আলাপ আলোচনার মাধ্যমে। আমরা কারণ এর আগে আমরা তৈরি হচ্ছিল, আমরা অনেক অভিযোগ করেছি, পরে একটা জায়গায় তো এসেছে। তো আমার মনে হয় আমাদের দেখতে হবে যে এটা কিভাবে সলিউশন হয়। কিন্তু এই এখন পর্যন্ত বিজেপি যে জায়গায় দিয়েছে ওটা পরে ঠিকই দিয়েছে, কারণ এটার বেসিসে তো ওনারা নির্বাচিত হন নাই। জি, কামালউদ্দিন সবুজ, আরেকটি বিষয় আমি একটু আসতে চাই যে মানে নেবেন না শুল্কমুক্ত গাড়ি ও সরকারি প্লট ফ্ল্যাট, মানে বিএনপি এমপিরা, এই বিষয়টা কি আসলে কিভাবে দেখছেন? এটা আমি অত্যন্ত আমি অভিনন্দন জানাই, মানে আমি এটা সাধুবাদ জানাই। এই কারণে যে অতীতে তো আমরা দেখতাম বেসিক্যালি বাংলাদেশে যারা মন্ত্রী এমপি হন, যারা মন্ত্রী হন, এরা বেসিক্যালি ওয়েল অফ থাকে, অনেক টাকার মালিক থাকে, এটাই বাস্তবতা। এই শব্দটা আমরা এর মধ্যে অনেকগুলি রিপোর্ট দেখেছি, যারা অনেকে আছে শত শত কোটি টাকার মালিক, হাজার হাজার কোটি টাকার মালিক, আবার অনেকে ওয়েল অফ, কিছু আছে হয়তো অত টাকা পয়সা নেই, তাদের সংখ্যা খুবই কম। তো সেই অর্থে তারা যে তাদের এমনি গাড়ি বাড়ি আছে, আমরা মানে যদি সাধারণভাবে দেখি, তো সেই অর্থে যদি আবার এই বাংলাদেশের মধ্যে এরকম একটা অর্থনৈতিক ভাবে পর্যদস্ত নানাভাবে আমরা এখন নানা সংকটের মধ্যে আছি, তারা যদি এই গাড়িটা না দেন শুধুমাত্র, তারা যদি শুল্ক মুক্ত প্লট না দেন, এই প্লট এই গাড়ি যদি এই 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 বেনিফিটটা যদি আমরা অন্য জনকল্যাণের অন্য কোনো খাতে ব্যবহার। আসলে সম্ভবত নেটওয়ার্কের সমস্যার কারণে আপনার কথা আসলে স্পষ্ট বোঝা যাচ্ছে না। কামালউদ্দিন সবুজ, আমরা একটু মাসুদ কামালের কাছে একটু যেতে চাই। মাসুদ কামাল, আপনি যে বিষয়টি বলছিলেন যে এই সংকটটা এখন এনসিপি এবং জামায়াত, তাদের যে এখন বক্তব্য, এবং তারা হচ্ছে বিকেলে যে মন্ত্রিসভার যে শপথ হলো সেখানেও তার উপস্থিত ছিলেন না, এই সংকটটার সমাধান আসলে কি হতেই পারে এখন? মাসুদ কামাল, শুনতে পাচ্ছেন নিশ্চয়ই? জি, আমি শুনতে পাচ্ছি। জি, আমি একটু আপনার ব্যাখ্যাটা জানতে চাই। না, এখন হলো কি জানেন, একটা রাজনৈতিক
বিরোধের সূত্রপাত হবে আচ্ছা। এবং এই রাজনৈতিক বিরোধটা তৈরি হয়ে গেছে অনেক এই জুলাই সনদ দিয়ে। জামাত এবং এনসিপি তারা একটা পক্ষ হয়ে গেছে এবং তারা বলার চেষ্টা করবে যে আমরা অঙ্গীকার করেছিলাম এটা যেভাবে জুলাই সনদ হয়েছে সেভাবেই বাস্তবায়ন করতে হবে। হুম। এখন বিএনপি বলবেন আমরা এভাবে করবো না। দেখেন, একটা জিনিস মাথায় রাখতে হবে, সমস্যাটা তো শুরুতে হয়েছে যে বিএনপি যখন তারা এই সংস্কার প্রস্তাব শুরু করেছে, হুম। সংস্কার প্রস্তাব নিয়ে আলোচনা শুরু করেছে, তখনই কিন্তু বিএনপির একটা 31 দফা ছিল হুম। এবং সেটাও এক ধরনের সংস্কার প্রস্তাবই ছিল। রাইট। তো সেটার নিয়ে তারা তো অনেকদিন ধরে কাজ করছে এবং সেটার যখন সাথে এই কিন্তু সংস্কার- জুলাই সনদেরও অনেকাংশে মিল রয়েছে। অনেকাংশে মিল আছে। হ্যাঁ। এখন শেষ পর্যন্ত কি হবে? হুম। শেষ পর্যন্ত মানে বিএনপির যেটা বক্তব্য হবে যে আপনি যা কিছুই করেন না কেন, হুম। আপনি তো সংবিধানকে বাইপাস করে করতে পারবেন না। তাদের বক্তব্য হলো আমরা সংবিধানটাকে মেনেই সংবিধানটাকে চেঞ্জ করব। তাতে হবে কি একটা ধারাবাহিকতা থাকে। আপনি তাছাড়া যেভাবে করছেন আপনি তো পুরো সংবিধানটাকে বাতিল করছেন না, আপনি পুরো সংবিধানটাকে স্থগিত করছেন না। সংবিধানটা আছে, এই সরকার বলছে যে আমরা একটা সাংবিধানিক সরকার, বলছে কিন্তু মানছে না। তো এটা তো ভাই হয় না। আমি কিন্তু বিএনপির বক্তব্যকে লজিক্যাল মনে করি। বিএনপির বক্তব্য আমরা সংবিধানটাকে মানবো, মেনে আমাদের 2/3 মেজরিটি আছে, আমাদের সবগুলো পলিটিক্যাল পার্টি আমরা একত্রিত হব, হয়ে আমরা প্রয়োজনে যেগুলো প্রয়োজন সেগুলো নিয়ে সংসদে আলোচনা করব, করে তারপরে যেটুকু গ্রহণ করা যায় আমরা গ্রহণ করব। এটা একদিনেই করতে হবে কেন? এটা 180 দিনের মধ্যেই করতে হবে কেন? আমরা কিন্তু ধীরে ধীরে করবো। বিএনপি তো এটাও বলেছে যে তাদের যে 31 দফা এটাও তারা একদিনে করবে না, কিন্তু এটা তারা ধীরে ধীরে করবে, কারণ ধীরে ধীরে করাটাই নিয়ম। জি, আমাদের অনুষ্ঠান আপনার আসলে প্রশ্নটা আবার বলুন। আজকের মতো শেষ পর্যায়ে আমরা চলে এসেছি। নিশ্চয়ই আগামীকাল সংশ্লিষ্ট বিষয়গুলো নিয়ে আবারও আলোচনা হবে সংবাদ সম্প্রসারণে। এই ছিল সংবাদ সম্প্রসারণে, সঙ্গেই থাকুন।